বারবার বুকের উপর থেকে সরে যাচ্ছিস কেন? ভালো লাগছে না আমার স্পর্শ? ঈশানের ঘুম ঘুম মাতাল করা কণ্ঠস্বর নড়াচড়া বন্ধ করে স্থির হলো তিতির। বিড়াল ছানার মতো সেই তখন থেকে পড়ে আছে ঈশানের বুকের উপর। হাত পা অবশ হয়ে এসেছে প্রায়। লোকটা যে এক বিন্দু নড়তে দিচ্ছে না। এদিকে অসভ্য পুরুষের মতো নিজের অবাধ্য হাতের অশালীন স্পর্শ দাঁতে দাঁত চেপে সে আদুরে সহ্য করে যাচ্ছে মেয়েটা। শরীরের প্রতিটি রক্তকণা টগবগ করছে, শিহরণ ছুটছে রন্ধ্রে রন্ধ্রে। পায়ের আঙুল খিচে ভাঁজ করে রেখেছে, দু হাতে নখ এক প্রকার গেঁথে গেছে ঈশানের নখ কাঁধে। ভোরের আলো ফুটছে ধরিনীর বুকে, বেশ দমকা হাওয়া বইছে। আজ দিনে সম্ভবত বৃষ্টি হবে, সম্ভবত নয় হবে। আকাশ সেরকম পরিষ্কার লাগছে না, কালো কালো মেঘগুচ্ছ ভেসে বেড়াচ্ছে। ঝাঁকে ঝাঁকে পাখির দল খাদ্য সন্ধানে বের হয়ে গেছে। মেঘময় আকাশে তাদের ডানা ঝাপটাতে দেখা যাচ্ছে। বাড়ির আশেপাশে গাছপালাগুলো ক্ষণে ক্ষণে দমকা বাতাসে বেশ হেলে দুলে পড়ছে। মরা পাতাগুলো বাতাসের সাথে তাল মিলে ছাদের মেঝেতে এসে ঠাঁই নিয়েছে। ছাদের মাঝামাঝি জায়গায় রাখা একটি প্রশস্ত খাটিয়া। বিকেলবেলা দেওয়ান বাড়ির লোকজন কালভদ্রে যদি ছাদে ওঠে তখন এখানে বসায়। সিঁড়ির কোঠার ঘরে বিছানাও পাতা থেকে। চন্দ্রাদরণ সুস্থ থাকলে প্রায় ছাদের এ ঘরটায় এসে বসতেন। আশেপাশে খোলা পরিবেশে শান্তি পেতেন বেশ। তিনি আপাতত বাড়িতে নেই, তবে নিয়ম করে ঘরটা পরিষ্কার রাখা হয়। খোলা আকাশের নিচে এই বেতের খাটিয়ার উপর তিতিরকে বুকে জড়িয়ে শুয়েছে ঈশান। শেষ রাতে দেখা দুঃস্বপ্ন বেশ কাবু করে ফেলেছে তাকে। বাড়তি একটা কথাও বলছে না। তিতিরকে কোলে তুলে এখানে এনে শুয়েছে। ঘরে নাকি দম বন্ধ লাগছিল ছেলেটার। তিতিরের ঠোঁট কামড়ে পড়ে থাকে ছেলেটার বলিষ্ঠ বুকে। ঈশানের শক্তপোক্ত শীতল হাতটা তখনও নারীদেহের। তিতির ঘন ঘন শ্বাস ফেলে যাচ্ছে তখন থেকে। একই অবস্থা ঈশানের। ঈশান চোখ বুজে আছে, তবে ঘুমায়নি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঈশানের প্রশ্নের জবাব তিতির দিল বড্ড বিড়বিড়ে। লজ্জামাখা কণ্ঠে বলল, আপনি শান্ত হয়ে আছেন কি যে আমি শান্ত থাকতে পারবো? হাত সরাতে সমস্যা কি? ঈশান নিজের বাঁ হাতটা তিতিরের মাথায় ছুঁয়ে আরেক দফা চেপে ধরল নিজের হৃৎপিণ্ডের উপর। সেখানে বিদ্রোহ তিতিরের কর্ণগোচর হলো খুব স্পষ্ট। ঈশান হাঁচকে সরে বলল, এখনো কি হচ্ছে বুঝতে পারছিস? এটা শান্ত হচ্ছে না। শান্ত কর, তোর জন্য অশান্ত হচ্ছে। তিতির ঘন ঘন শ্বাস ফেলে আহ্লাদি কণ্ঠস্বরে মিনমিন করে বলল, আমি কি করলাম? আমি তো শান্ত হয়ে আছি। উল্টোপাল্টা তো আপনি করছেন। এরকম করলে অশান্ত হবে না? এরকম শরীরের সাথে লেপ্টে থাকলে শুধু জড়িয়ে থাকা যায়? তিতির লজ্জায় লাল হয়ে উঠল, তলপেটে চাপ অনুভব করলো। হাজারটা প্রজাপতির ডানা ঝাপটানো টের পায়। ফিসফিসিয়ে বলল, সেই তো আপনি এভাবে নিয়ে আসছেন, আমি তো পাশেই। ঈশান চোখ বুজে শ্বাস টানে জোরে জোরে। বললাম কি তাই? তাই দূর থেকে থাকলে বুকটা শান্ত হবে কি করে? আমার অপরাধী তো তুই। তোর এই হৃৎপিণ্ডটা ছটফট করে, এটাকে শান্ত করার দায়িত্ব তোর। তিতির ঠোঁট টিপে লাজুক হাসলো, বা হাতখানা ঈশানের বুকের উপর আনলো, আঙ্গুলের আঁকিবুকি একে বলল, দুর্বল হাট আপনার। ঈশান প্রতি উত্তর করে উঠল তৎক্ষণাৎ। তিতিরের হাতটা চেপে ধরে নিজের গাল ঠেকাতে ঠেকাতে হেসে বলল, দুর্বল? আর এই দুর্বলতা কখন থেকে জানিস? এই অশান্ত হৃদয়ের উৎপত্তি কোথা থেকে জানিস? তুই জীবনে আসার পর থেকে। তুই যখন জীবনে ছিলিস না, কখনো টের পাইনি এমন উথাল পাতাল। নেভার এভার। তবে আজকাল হয়। আজকাল না, তোকে বিয়ে করার পর থেকে। না, এবারও ভুল বললাম। তোকে যেদিন এতগুলো বছর পর প্রথম স্টেশনে দেখেছিলাম, তোর জন্মদিন রাতে তুই বাড়ি ফিরলি, সেদিন মাঝরাতে সাদা আনারকলি গায়ে খোলা ছিল। উহ, সেদিন বুঝিনি বুকের ভিতরটা হচ্ছেটা কি। এখন টের পাই সেদিন। ঠিক সেদিন থেকে আমার সর্বনাশের শুরু। হাড়ের রোগী হয়ে যাব খুব শীঘ্রই। এত জোরে জোরে বুক ধুকপুক করলে হার্টের দফা ঠান্ডা হয়ে যাবে শীঘ্রই। ফিক করে হেসে পড়ল তিতির। ঈশান কিন্তু হাসল না, বরং তিতিরের হাসিতে বিরক্ত হয়ে মিটমিট করে আঁখে জোড়া খুলল। গম্ভীর কণ্ঠ বলল, হাসবি না তিতির প্লিজ। অশান্তি লাগছে, বুকটা শান্ত হচ্ছে না। কীভাবে শান্ত করবি তুই জানিস? তিতির মাথা উঁচিয়ে ঠোঁট দাবিয়ে দিল ছেলেটার বুকের বাঁ পাশটায়। চুমু খেলো কয়েকবার। সময় নিয়ে মুখ তুলল, হাত ছুঁয়ে লাজুক কণ্ঠে বলে উঠল, অসভ্য, হাতটা থামাতে পারছেন না?
হাত জোড়া শান্ত করতে অসুবিধা কোথায়? নিজেও শান্ত হচ্ছেন, সাথে আমাকেও। যা করছেন তাতে বুকটা শান্ত হবে নাকি শরীর মন দুটোই উত্তপ্ত হবে? ঈশান চোখ মেলে। সূর্য ওঠেনি এখনো। হালকা আলো চোখে মিটমিট করে তাকিয়ে দেখতে চাইল মেয়েটার নাজুক মুখ। তবে তিতির দিল না সেটা হতে। মুখ ডুবিয়ে রাখলো ঈশানের গলার ভাঁজে। ঈশানের হাত মেয়েটার নগ্ন কোমর চেপে ধরল। সেখানে স্লাইড করতে করতে বলল, ইয়ে আছে উত্তপ্ত, রন্ধ্রে রন্ধ্রে তোর ভালোবাসার শিহরণ বইছে। বড্ড অশান্ত আজকে আমি। কতটা কষ্টে নিজেকে দমিয়ে রেখেছি জানিস? আমার উপরেই তো শুয়ে আছিস, কিছু অনুভব করতে পারছিস না? ঈশান কি অনুভব করার কথা বললো সেটা টের পেল সে খুব স্পষ্টভাবে। আগেই পেয়েছিল, কিন্তু পাথর হয়ে শুয়েছিল। তবে অসভ্য পুরুষটা সে কথা মনে করিয়ে থরথর করে কাঁপল তার সর্বাঙ্গ। নিজের জাগরণ ঘটছে বহু আগে, তবে মুখ ফুটে সেটা বলবে কি করে? সব সময় সব মুহূর্তে কি আর নির্লজ্জ দেওয়া যায়? তিতির জবাব দেয় না। ঈশানের দীর্ঘ আঙ্গুলের আবার এসে স্থান করে নিছে রমণীর দেহের। ঈশান হেসে বলল, বিছানায় চল তিতির। আমারই ভুল, আজকের রাতটা নষ্ট করা উচিত হয়নি। তিতির মুখ গুজে বিড়বিড় করে করলেন কেন? ঈশান কৈফিয়ত দিয়ে তড়িৎ বেগে বলল, খুব ডিস্টার্ব ছিলাম, তোকে বেশি কষ্ট দিয়ে ফেলতাম তাই। ইভেন এখনও সেই মনে করে। তিতির স্বামীর কাঁধের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো, কাঁধের কারুকার্য আঁকলো কয়েকবার। ফিসফিসে বলল, বেশি কষ্ট লাগলে থেমে যেতে বললে থামতেন না? তিতির চোখ বুজে অনুভব করলো ঈশান। উভয় বলল, মনে হয় না, আজ কথা রাখতে পারতাম না। কবে রেখেছেন? আদর করলাম মাত্র 2 রাত। 3 মাসে বিবাহিত জীবনে বউকে আদর করেছে মাত্র 2 দিন। বুঝিস কিছু? কতটা উন্মাদ লাগে নিজেকে। আগে কিভাবে মানিয়েছেন নিজেকে বলবো, শুনতে পারবি? ঈশানের কণ্ঠ আচমকা কেমন সিরিয়াস শোনালো। মুখ তুলল মেয়েটা। তার শরীরে যেন অসংখ্য, সেও ঠিক সেরকমভাবে কাঁধের আশেপাশে রক্তিম হয়ে উঠছে, ছোপ ছোপ হয়ে উঠল। তিতিরের ঠোঁট কামড়ে মিহি কণ্ঠে শুধল, পারবো। ঈশান চোখ মেলল, স্থির দৃষ্টি নিয়ে দীর্ঘশ্বাস ফেলল একটা। ডান হাতটা মাথার নিচে দিয়ে উঁচু হলো খানিকটা। হাতের মাসলগুলো ফুলে উঠল। মাংস ঠিকরে বেরিয়ে আসতে চাইল। তিতির ঘন ঘন শ্বাস টানল, নজর সরিয়ে ফেলল ছেলেটার বলিষ্ঠ শরীর থেকে। ঈশানের গম্ভীর মুখে বলল, না পারবি তুই। তিতির ছেলেটার কথা শেষ হতে দেয় না, তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললে, পারবো বললাম তো। বলুন, শুনতে চাই। পারবি না বললাম তো। বিষয়টা একটু অন্যরকম, তোরা মেয়েরা বুঝবি না, বিশেষত তুই। তুই গুডগার্ল ছিলি বিয়ের আগে, এবার ভুরু কুঁচকালো। কেমন অন্যরকম? মুখে বলতে কি সমস্যা আপনার? আর আগে গুডগার্ল ছিলাম মানে এখন ব্যাড গার্ল? ব্যাড গার্ল না, মোটেও না। যতবার আমি আদর করতে টানি, খানিক পরে আমার থেকে দ্বিগুণ উন্মাদ কে হয়, আমাকে ক্রমাগত কে করে? তিতির লজ্জা পেল। লোকটা এত বাজে, এটা বলার নাই। সব স্ত্রী এমন, তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া উচিত। তিতির ঠোঁট কামড়ে নিজেকে এলোমেলো দৃষ্টি সরিয়ে ফেলল। ঈশান দেখল সেসব, ঠোঁট টিপে অদেখা হাসলো। তারপর বড্ড স্বাভাবিকভাবে ঠোঁট উল্টে বলল, পুরুষ মানুষ আমি, বয়স তো কম হয়নি, কি করতাম তাছাড়া? এতদিনে বিয়ে করলাম, করেও 3 মাস কাছে পেলাম অত দুবার, অথচ বউ দরকার প্রতিহতে, সেটা হয় না। আমার দিকটা তো বোঝা উচিত। তিতির মুখ এবার বড্ড সিরিয়াস। কি বলতে চাচ্ছে ঈশান? মেয়েটা নিজের শরীরটা আরেকটু টেনে উপরের দিকে উঠে এলো। ঈশানের মুখের দিকে গভীর দৃষ্টি ফেলল। মানে কি? কি বলতে চাচ্ছেন? পুরুষ মানুষ যা করে, ওই আর কি, যা করে। আপনি? কথা থেমে আসে তিতিরে, তোতলায় খানিকটা, তারপর শুকনো ঢেকিলে প্রশ্ন ছেড়ে, যা মন করে মনে। আমাকে না পেলে বা বিয়ের আগেও আপনি? ঈশান ভুরুজোড়া আজবভাবে নাচল। বাক্যাসে বলল, সবাই কি করে জানেন না? নাটক করবেন না বলুন। কি আশ্চর্য, তোর মনে কি আছে সেটা না মুখে না বললে কি করে বুঝবো? কি বোঝাতে যাচ্ছিস? তিতি হাঁসফাঁস করে ওঠে। এ ধরনের আল্লা দিব না মোটেও তার সাথে যায় না। কিন্তু ওই যে নারী জাতি, স্বামীর সাথে বিনা কারণে খিটখিট করা স্বভাবদের, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা, স্বামীর পেট থেকে উত্তরগুলো আরেক দফা শোনার আগ্রহ। তিতিরের তাই হচ্ছে। ওর উপর স্বামী যদি এভাবে ক্রমাগত জেলাস ফিল করে অথবা রাগাতে এমন উল্টোপাল্টা টোনে কথা বলে, সব জেনে বুঝে রাগ হওয়াটা স্বাভাবিক নয় কি? তিতির কি একটা ভাবলো, অতঃপর মিহিকণ্ঠে বলে উঠল, বাজে জায়গায় গিয়েছেন কখনো? তিতিরের এহেন প্রশ্নে থমকালো ঈশান।
মেয়েটার মাথায় এই প্রশ্ন ঘুরছিল, অথচ সে তো অন্য একটা বিষয় বুঝছে আছে। তিতিরকে খেপাতে ঈশান গম্ভীর বলল, মানে? তিতির ছেলেটার উপর থেকে সরতে চায়। ঈশান হ্যাঁচকা টানে ঘনিষ্ঠ করে তোলে। বাজে জায়গা মনে বুঝেছেন? তিতির লজ্জায় মস্তিষ্ক ঝুঁকিয়ে পড়ল। ঈশান রেগে গেল বোধহয়। তিতির কাত করে শুয়ে দিল পাশে পাশে, চোখ বুজে নিজেকে ধাতকল। এই বিশ্বাস, এই প্রশ্নটা তোর মাথায় এলো কি করে? ব্যস্ত হলো তিতির। সে তো সন্দেহ করে কথাটা বলতে চায়নি। চিরচরিত্র স্ত্রী জাতির আহ্লাদে ঝগড়ুটে প্রশ্নস্বরূপ কথাটা বলেছে। তিতির উঠে বসলো, ঈশানের দিকে হাত বাড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমি কিন্তু ওই মাইন্ডে জিজ্ঞাসা করিনি, আপনি রাগ করবেন না। কথাটা আমি জিজ্ঞাসা করলে তোর রাগ হতো না? তুই অসম্মানিত বোধ করতি না? সত্যি তো, সে তো অপমানিত বোধ করতে। ছি! কীভাবে প্রশ্নটা করে বসলো সে? ঝগড়া করার আর কিছু পেল না, চিন্তা ভাবনা। তিতিরের চোখ ছলছল করে উঠল। দু হাতে ঈশানের মুখটা নিজের নরম হাতের ভাঁজে নিয়ে বলল, আই এম সরি, আমি সেভাবে বলিনি। সন্দেহ করার প্রশ্নই আসে না। আমি তো... ঈশান তো তিতিরের আকুল মুখটা, খোলা চুলগুলো বড্ড এলোমেলো, গায়ের উন্নতি সম্ভবত জামার চেন খুলে ফেলেছে। ঈশান হুড়মুড়ি করে উঠে বসার জায়গায় কাঁধ থেকে জামা নেমেছে অস্বাভাবিকভাবে। তার আড়ালে গিয়ে দেখতে পাওয়া ঈশানের দেওয়া আদর, বুকের উপরিভাগ থেকে সম্পূর্ণ কাত, কণ্ঠদেশ কানের আশপাশ পার্পেল স্টাইলে পূর্ণ। মেয়েটা এসব সামনে চলাচল করে কি করে? বড্ড অত্যাচার করে ইদানিং সে মেয়েটার উপর। ঈশান হাত বাড়িয়ে স্পর্শ করলো মেয়েটার, টেনে ঝুঁকিয়ে এলো একদম মুখের উপর। তিতিরের খোলা চুলগুলো আড়াল করে একে অপরের মুখে। তিতিরের চোখের নোনা জল টুপ করে ঈশানের গালে পড়তে ঈশান আরেক দফা হ্যাঁচকা টানে মেয়েটাকে কাছে টেনে শোষণ করলে এক দফার। আদরের ফাঁকে এক মুহূর্তের জন্য ছেড়ে হেসে বলল, ইউ ডোন্ট নিড টু সে, দোষটা আমারই, আমি রাগাচ্ছিলাম তোকে। তিতি সত্যি কেঁদে ফেলল। ঈশান কথা শেষ করতে হতে নিজে হুমড়ি খেয়ে পড়ল। ঈশানের পাশ থেকে সরে উঠে বসলো ঈশানের উপর। দু হাতে ছেলেটার কোমর পেঁচিয়ে বসতে নিজের দু হাতে থাবা বসালো রমণীর কটিদেশ। এক প্রকার হাঁপাতে হাঁপাতে, উহ, কোথায় বসেছিস? খেয়াল আছে? মারবি আমাকে? তিতি সোজা হয়ে বসলো, ঘাড় বাঁকিয়ে দেখলো সিঁড়ির দরজা। দু হাতে নিচের চুলগুলো খোপা করতে করতে ব্যাকুল, মারবো, সাথে মরবো। মরণ ডাকছে আমাকে। সরি কথাগুলো বলার জন্য, আমি মোটেও অন্যভাবে বলতে চাইনি। কি করলে ভুল শুধরে যাবে? আদর দিলে? ঈশান বুঝলো মেয়েটার কথার ইঙ্গিত। তিতির ঘোলা দৃষ্টিতে বুঝিয়ে দিল অনেক কিছু। ঈশান থমকায়, মেয়েটাকে এইরূপে আপ্লুত হয়। যতবার মেয়েটাকে কাছে টানে, স্ত্রীর পূর্ণ আগ্রহে দ্বিগুণ মাথা লয় সে নিজে। তিতির কোমরের উপর বসা অবস্থায় খানিকটা নড়েচড়ে উঠল, ঝুঁকিয়ে এসে আঙুল ছুঁয়ে দিল ঈশানের বুকে। আঙুলে আঁকিবুকি করে গেল গোটা বুকটা, পেটের 6 খণ্ডের উপর। ঠোঁট বুলালো পুরো মুখে। চোখ বুজে আবেশিত হলো মেয়েটার সকল স্পর্শ অনুভব করলো ঈশান। তিতির সোজা হয়ে বসলো, মেয়েটার বুকের উপর উঠা নামার দৃষ্টি আটকালো ঈশানে। নিজে 1 সেকেন্ডের জন্য ভুলে গেল শ্বাস নিতে। তিতির অতি বিপজ্জনকভাবে বিপজ্জনক জায়গায় বসে আছে। ঈশানের গোটা শরীর ঘেমে একাকার, হাতের থাবা দৃঢ় হলো ক্রমাগত। তিতির বাঁকা হাসলো, শীতল হাতটা আচমকা ছেলেটার ট্রাউজারের অংশ হাতটা চেপে হা করে শ্বাস নিল। ছলনা নয়তো? মাঝপথে থামিয়ে দিবি না তো? আমি কিন্তু জেন্টাল হতে পারবো না। আদর করুন, শান্ত করুন, নিজেও শান্ত হন। ঈশান ঝড়ের বেগে উঠে বসলে, হ্যাঁচকা টানে তিতিরের কোমরে আরো দ্বিগুণ। এক হাতে গায়ের জামাটা টেনে তুলল শরীরের উপর, মুখ ডুবলো বিউটি টোনের পর। দেওয়ানবাড়ির আশেপাশে কোনো উঁচু ভবন নেই। শহর থেকে খানিকটা দূরে এই এলাকা, মমফলের মতো চারপাশ। প্রাচীনকালের সাক্ষী হিসাবে দেওয়ানবাড়ির সুউচ্চ দোতলা ভবনটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আশেপাশের রেলিংগুলো তাই। শুয়ে বা বসে থাকলে খুনক করে আশেপাশে কোনো মানুষের টের পাওয়ার অবকাশ নেই। ছাদে কেউ আছে কিনা? ঈশান আসার সময় ছাদের দরজা লক করেছে, সুতরাং এই মুহূর্তে প্রকৃতিবাদে কারো বিশেষ মুহূর্ত সাক্ষী হওয়ার সুযোগ নেই। ছেলেটা উদ্ভ্রান্তের মতো ছুঁয়ে দিচ্ছে তাকে। এই উন্মাদনা নিয়ে গোটা রাত কী করে দূরে সরিয়ে রেখেছে ভেবে পেল না তিতির। তিতির নিজেও কাবু হয়েছে। স্বামীর হাত কিছু অনুভব করার মতো অবস্থা নেই। ঈশান হাতের বাঁধনে অবদ্ধ আদরে আবেশিত মস্তিষ্ক শূন্য রমণী। ঘন নিঃশ্বাস আর গোঙানি ছাড়া কিছুই শুনতে পাওয়া যায় না। পিছন দিকে হেলে ঠোঁট কামড়ে চোখ বুঝেছে মেয়েটা। দু হাতে খামচে ধরেছে ঈশানের চুলগুলো, হাতের বাঁধনে রেখে বুকের ভাঁজে মুখ ডুবালো।
অন্তত আদরটা শুরুতে করতে দে, তারপর তুলিস। আগে ঈশান চোখ বাঁকিয়ে ছেলেটা কোমর থেকে পা জোড়া আলগা করলো, ঘাড় বুকে মুখ লুকালো, পায়ে তারা জুড়লো। ঈশান ফিচে আসলো, বাঁকা গলা বলল, সবসময় প্রেম রাতে হয় না পাখি, স্বামীর আদর দিনের আলোতে ফিল করতে হয়। সুন্দর জিনিসগুলো চোখ দিয়ে দেখতে দিনের আলো থেকে ভালো কিছু হয় না। লজ্জায় মরে যাওয়ার উপক্রম তিতিরে। দিনের আলো ফুটছে, শুধু আকাশে আজ মেঘের ঘনঘটা, তাই অন্ধকার হয়ে আসছে। না হলে এতক্ষণে সূর্যি মামা সমরে দেখা দিত। খাটিয়ে ওই কোনায় বসে থাকা পাতলা চাদর ইশারা করলো। ঈশান অশ্লীল হাসলো, গর্দান ঝুঁকে কামড়ে দিল তিতিরের ঘাড়ে। হেসে হেসে বলল, প্রচণ্ড গরম লাগছে, একটু পর আরও লাগবে। ইউ ডোন্ট নিড দ্যাট। তাছাড়া আমাকে চোখ ভরে তোকে দেখার সুযোগ তো দিবি। টেক ফার্স্ট টাইম, তাহলে নার্ভাস হচ্ছিস কেন? আর কতবার এভাবে চোখ ভরে দেখবেন? মন ভরে দেখা তো প্রশ্ন করা না তিতির। সবার আগে নিজের শরীরের দুজনে। আকাশের মেঘগুলো গুড়গুড় শব্দ করছে। ঈশান নিজের স্বামীর অধিকার কাড়ল তৃতীয়বারের মতো, দখল করে নিল স্ত্রী নারীত্বে। মেয়েটার লম্বা চোখগুলো গেঁথে গেল ঈশানের। বেঁকে উঠল শরীর, আর এক দফা হুঙ্কারের সাথে সাথে চাপা পড়ল রমণী উন্মাদনের শীতকার। খোলা জায়গায় বড্ড তীক্ষ্ণ শোনালো সে। ঈশান ঠোঁট চেপে ধরল মেয়েটা। গোঙানি শব্দগুলো উৎপাদন করতে পারল না। দমকা বাতাসের তীব্রতার সাথে দ্বিগুণ হয়েছে এক অশান্ত পুরুষ। ছেলেটা ঘোলা দৃষ্টি স্ত্রীর ঘামাক্ত ক্রন্দরত মুখের দিকে। আদরের ফাঁকে শুধু একবার হাঁপাতে হাঁপতে কয়েকটা শব্দই উচ্চারণ করলো অস্পষ্ট করে। একটু পর সয়ে যাবে, ডোন্ট ক্রাই। থামাতে পারবো না এখন, অথচ তোর কান্না দেখে কষ্ট হচ্ছে। প্লিজ ডোন্ট ক্রাই মাই লাভ। সাজের মায়া পর্ব 40। ছোট করে দিলাম পুরো গল্পটা প্লেলিস্টে। আকাশপ্রিয় একটা পর্বে শেষ হয়ে যাবে। আর কলঙ্কের কারুকাজ এই গল্পটা দেওয়ার কন্টিনিউ চেষ্টা করছি। আর একটা নতুন গল্প শুরু করব। আর নির্লজ্জ ভালোবাসা, ওই গল্পটা 2 পর্ব আছে।